বন্ধুরা, ফটোগ্রাফি একটি শিল্প যা আমাদের চারপাশের জগৎকে ফ্রেমবন্দি করে। এটি কেবল একটি ছবি নয়, এটি স্মৃতি, আবেগ এবং অভিজ্ঞতার মূর্ত প্রতীক। একটি ছবি মুহূর্তকে ধরে রাখে, যা হয়তো সময়ের স্রোতে হারিয়ে যেত। ফটোগ্রাফির মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কৃতি, স্থান এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি। এটি আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে সংরক্ষণ করতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আর্জেরিয়া, এবং আমরা আজ এই মুহূর্তে আছি টাকিতে ছবিঘর নামক একটি স্টুডিওতে, এবং আমার সাথে আছেন এই ছবিঘরের ফটোগ্রাফার, যিনি অর্পণ কুমার গায়েন মহাশয়। নমস্কার। নমস্কার অর্পণ বাবু, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমরা কিছু ছোট ছোট প্রশ্ন রাখছি আপনার কাছে। এই ফটোগ্রাফ করার কথা হঠাৎ করে আপনার মাথায় এলো কিভাবে? আমরা যখন ছোটোবেলায় পড়াশুনো করতাম তখন দেখতাম যে আমাদের একটা ছোটো ফোন ছিল। ছোটো ফোন মিনস সাথে আমাদের গ্রাফিক্স বলে কিছু থাকতো না, সুইচ চাপা ফোন যেটা বলি সেটা আমরা ইউজ করতাম। তো তাতে ফটোগ্রাফি সিস্টেমটা থাকতোই না, হলে কোনো স্টুডিওতে যেতে হতো বা কোনো দোকানে যেতে হতো। তো আস্তে আস্তে সেটা আমাদের কী হলো, আমরা গ্রাফিক্সের আন্ডারে চলে আসলাম বা গ্রাফিক্সের মধ্যে চলে আসলাম, আর আস্তে আস্তে ডিজিটাল যেটা বলি আমরা ডিজিটালের দিকে চলে আসলাম। তো সেই সময় দেখলাম যে এটা নিডেড হয়ে গেল আমাদের কাছে, প্রয়োজনীয় বোধ বাড়লো, নিত্য প্রয়োজনীয়তার মধ্যে চলে আসলো। ইভেন আমাদের বর্তমানে এখন এত প্রয়োজনের মধ্যে চলে এসছে যে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এর বাইরে আমরা কিছু ভাবতে পারি না। ইভেন আমাদের অধিকাংশ সময়টা সারাদিন মোবাইলে স্ক্রল করতে টাইমটা কেটে যায়। তো এই এক্সপিরিয়েন্স থেকে বা এই বাইরে চলাফেরা করতে করতে দেখলাম যে আমাদের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এটা ম্যান্ডেটরি। আর কোনো স্মৃতি ধরে রাখা বলুন বা কারোর লাইফের স্মৃতি ধরে রাখা বলুন, ফটোগ্রাফি ছাড়া আর এর কোনো অপশান নেই। কতদিন ধরে করছেন এটা? প্রফেশনালে কতদিন আছে? নিজস্ব বলতে এটা ধরুন প্রায় 5 বছর রানিং। 5 বছর রানিং। আর কি কি ধরনের ফটোগ্রাফি আপনি করে থাকেন? মেনলি কী করি আমরা, বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে যে ফটোগ্রাফিগুলো হয় সেগুলো বেশিরভাগটা আমরা অর্গানাইজ করি বা সেগুলোতে আমরা অ্যাটেন্ড করি। এছাড়া দেখা যায় কি বিভিন্ন অ্যালবাম টাইপের, বিভিন্ন ভিডিও অ্যালবাম টাইপের যেগুলো করা হয়, ছোটো ছোটো দেখছেন আপনারা রিল বর্তমানে এসছে, 30 সেকেন্ড 35 সেকেন্ডের রিল, যেগুলো মানুষের দেখতে খুব মানে সহজ হয় এবং তাড়াতাড়ি দেখে আমরা স্ক্রল করতে পারি। তো সেই টাইপের রিলগুলোর মধ্যে আমরা জড়িত হয়ে গেছি, সেগুলো আমরা আপডেট এনেছি যা যা লাগে আর কি। এবার কী হয়, আমরা থাকি মফস্বল এরিয়া, টাকি আমাদের একটা মফস্বল এরিয়া বলি মিউনিসিপ্যালিটি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কলকাতায় যা যা পাই যদি টাকিতে পাই বা আমরা যদি পেতে শুরু করি, মানুষের ইন্টারেস্টটা বাড়ে। তো আমাদের সেইটাই আমাদের ইন্টেনশন যে আমাদের নেক্সট টাইম থেকে আমাকে দেখে বা আমাদেরকে মতো কেউ যেন একটা এগিয়ে আসে, যে কলকাতা আপডেটেড আমরা টাকিতেও পাবো। এই ফটোশুট আপনি কি একাই করেন না আরো সদস্য? না, আমাদের অ্যাকচুয়ালি ছবিঘর আমাদের গ্রুপের নাম। তো আমি ওদের সঙ্গে থাকি, একসঙ্গেই থাকি, অর্গানাইজ করি। তো আমাদের বড় একটা গ্রুপ আছে, বড় মিনস ছোটোখাটো, আমাদের কাছে ছোটোখাটো হতে পারে কিন্তু অনেকের কাছে এটা বড় লাগে, কেন যারা কাজ করে তাদের কাছে অনেকটা বড়ই লাগে। তো প্রায় 12 থেকে 14 জনের আমাদের গ্রুপটা আছে। এটা নিত্যনৈমিত্তিক, আজ রাখলে এখনই আসবে এরকম একটা গ্রুপ, যাদেরকে আমরা সবসময় সঙ্গে রাখি, কাজে পাই। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা রাখবো, যে এখন মানে ফটোশুট মানে ফটোগ্রাফার এবং তার পাশাপাশি মেকআপ আর্টিস্ট সংখ্যা প্রচুর। তো এই মানে একটা কম্পিটিশনের মার্কেট বলতে গেলে, তো এই কম্পিটিশনের জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে মানুষ কেন আসবে, আপনার কাছে ফেসিলিটি কি, সুযোগ সুবিধা কি কি রাখছেন আপনি সেটা? দেখুন, বিজনেস পারপাস বলতে গেলে তো অনেক অপশন আছে। তো যখন বিজনেস আগে কি হতো, দেখুন মানুষের সংখ্যা কম ছিল, তো সেই হিসেবে আমাদের ফটোগ্রাফার কম ছিল। এখন মানুষের সংখ্যা বেড়েছে, ফটোগ্রাফারের সংখ্যা বেড়েছে। সঙ্গে কী হয়েছে, এখন আগে একটা ফটোগ্রাফার বা একজন ভিডিওগ্রাফার দুটোই হ্যান্ডেল করতো দেখতাম। কেন? তার কারণ হচ্ছে খরচ কমানো বাড়ানোর ব্যাপার থাকে, মানুষের সময়ের ব্যাপার থাকে। এখন ছেলেপেলের হাতে কর্মসংস্থানের খুব মানে একরকম অভাব দেখা দিচ্ছে। তবে কি এমনই একটা পেশার সঙ্গে আমরা জড়িত হয়ে গেছি যেখানে আমরা বুঝতে পারি না যে কর্মসংস্থানের অভাব আছে। কেন? কারণ এই যে 10-12টা ছেলে কাজ করে যারা, বা আমরা একসঙ্গে যারা কাজ করি, যে আমাদের ফটোগ্রাফার আছে, ভিডিওগ্রাফার আছে, সিনেমাটোগ্রাফার আছে, তো এই ছেলেগুলোর শুধু ওই নয়, এডিট অপশান থাকে, অনেকে বলে অফ সিজন অন সিজন থাকে। আমাদের এরকম কিছু মনে হয় না যে অফ সিজন অন সিজন বলে থাকে। এবং আমাদের এই দেখা দেখি যদি অন্যরা ইন্সপায়ার হয়, আমাদের এই ইয়ং জেনারেশনটা যদি এগিয়ে আসে, তাহলে কী হবে, আরও বেটার অপশান খুঁজে পাবো বা পাবে। কারণ আমরা চাই আপডেটেড ছেলে আমাদের সঙ্গে যোগ হোক, আর যারা আপডেটেড ঘরে বসে ভাবছে কবে কীভাবে কখন শুরু করব, তো এই ভাবতে ভাবতে সময় না নষ্ট করে আমাদের সঙ্গে জয়েন করা বা আমাদের মতো ফটোগ্রাফারের সঙ্গে কোথাও না কোথাও জয়েন করলে আমার মনে হয় অনেক বেটার। সুন্দর বললেন আপনি। আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখছি,
দেখুন বিয়ের সময় বিশেষ করে বিয়ের মানে এখন তো চালু হয়েছে প্রি ওয়েডিং শ্যুট, তারপরে গায়ে হলুদ দিয়ে শুরু করে বিয়ে ভোজ সবটাই ফটোশ্যুটের মাধ্যমে হয়, ফটোশ্যুট আর ব্রাইট মেকআপ। তো দেখুন আর সবার তো সমান সামর্থ্য থাকে না, নিম্ন মধ্যবিত্ত আছে, গরিব আছে, মধ্যবিত্ত আছে, উচ্চবিত্ত আছে। তো সবাই কিন্তু মানে কস্টলি অ্যামাউন্ট দিয়ে মানে ফটোশ্যুট করতে কিন্তু পারে না। তো এরকম নিম্ন মধ্যবিত্ত বা গরিব এদের জন্য আপনি কি কোনো স্পেশাল কিছু সুযোগ সুবিধা রাখেন? স্পেশাল বলতে মেনলি মেয়েদের আর কি, আমাদের টাকিতে প্রথম লেডিস ফটোগ্রাফার হিসেবে আমরাই প্রথম অ্যাটেন্ড করেছি আর কি। আচ্ছা আচ্ছা। তো সেই হিসেবে যদি বলি যে কোনো বাড়িতে 4টে বা 5টা মেয়ে আছে, অনেক সময় কি হয় মেয়ে সন্তান হলে অনেক অবহেলা করে। একদম। তো আমরা আমাদের গ্রুপ থেকে একটা রেখেছি যে 4 নম্বর মেয়ে বা 4টে মেয়ে থাকলে সেক্ষেত্রে 4 নম্বর মেয়ে যদি ছোটো মেয়ের বিয়ে দিতে কোনো অসুবিধা হয়, তার ফটোগ্রাফি পারপাস যারা হেল্প দরকার আমরা করব এবং করি, ঠিক আছে। এছাড়া আমাদের কি হয় যে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সামর্থ্য এই মুহূর্তে পেরে উঠছে না, আমরা আনঅফিসিয়ালি ইএমআই বলি, থেকে থেকে যেটা যাচ্ছে প্রথমে অল্প কিছু দিল, তারপরে হয়তো অ্যালবাম নিল, তারপরে ভিডিওগ্রাফি নিল, আস্তে আস্তে এইভাবে আমরা অ্যাটেন্ড করি, যেগুলো আমাদের পারদর্শিতার মধ্যে আসে এবং কম বাজেটের মধ্যে আসে। কারণ এক্সপেন্সিভ দিয়ে দিলে কী হবে, সে হয়তো টাকাটা খরচ করবে কিন্তু তারপর একটা বাড়িতে একটা হ্যাজার্ডনেস ফিল করবে যে সে পেরে উঠবে না। তো আমি চেষ্টা করব, আমরা চেষ্টা করি সবাই মিলে পারিয়ে নেওয়ার। আগে জিজ্ঞেস করি তার বাজেট কত, তার সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে আমরা চেষ্টা করি, কেন তার পারবে না তাকে জোর করে লাভ নেই। সুতরাং আমরা চেষ্টা করছি যে তার একটা ইচ্ছা থাকে, ইচ্ছা অবশ্যই আছে। এবং আমাদের প্রথম আমাদের ট্যাগলাইন ছিল যে আপনার স্মৃতি ধরে রাখার দায়িত্ব আমাদের। তো সেই স্মৃতি ধরে রাখার দায়িত্ব যখন নিয়েছি, সুতরাং গরিব মানুষ বড়লোক বলে দেখবো না, আমরা সবার জন্য কাজ করবো, করেও যাচ্ছি, চেষ্টা করছি করার। তো শেষ প্রশ্ন অর্পণ বাবু, আমি আপনাকে যেটা করব, যে ফটোগ্রাফি বিজনেস পারপাস, আপনি একজন প্রতিষ্ঠিত ম্যান, সাকসেস ম্যান। তো এখন তো বেকারত্বের মানে সমস্যা আছেই, তো বেকার যুবকদের এইরকম বিজনেস করার জন্য আপনি কি বার্তা দেবেন? দেখুন, বেকার বলতে পড়াশুনো সবাই শিখছে, শেখে। এখন কেউই গ্রাজুয়েট বলুন, এইচএস বলুন, কেউই অশিক্ষিত বলাটা খুব বাজে লাগে, বলা উচিতও না। সুতরাং তারা পড়াশুনো শিখছে মানে এই নয় যে চাকরি করতে হবে। তো আমরাও যখন পড়াশোনা করেছিলাম তখন চাকরি আশায় হয়তো করেছিলাম, কিন্তু সেখান থেকে মনে হলো যে চাকরি আলটিমেট দিনের শেষে আমাদের টাকাটা দরকার, সঙ্গে সম্মান। তো আমরা ফটোগ্রাফার হিসেবে এমন এমন জায়গায় কাজে গিয়েছি, আমাদের জন্য আলাদা রুম, আমাদের জন্য আলাদা গাড়ি, আমাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা, এইগুলো আমরা সবটাই পেয়েছি। এরপরে আমাদের একটা যেটা মানে বিজনেস পারপাস আপনি যে প্রশ্নটা করলেন, সেই জায়গাতে গেলে বলবো যারা ইয়ং জেনারেশান আছে তাদের কাছে হাজার একটা অপশান আছে, যে আমাকে কলকারখানায় কাজ করতে হবে, বা আমাকে সরকার দিচ্ছে না বলে কাজ হচ্ছে না, চাকরি হচ্ছে না বলে খাবো না বা ভালো লাইভলিড করবো না, এই জিনিসটা আমার কাছে মনে হয়নি এখনও। এবং আমার কাছে যে ভাইয়েরা বা দাদারা আমার সঙ্গে কাজ করে, যে বন্ধুর মতো থাকে ওরা, তাদেরকেও নিত্য নৈমিত্তিক কোনো না কোনো উপকারে লাগলে আমি এইভাবে তাদের ইন্সপায়ার করি, দেখো তোমাদের সংসার চালাতে হবে, 30 বছর 32 বছর বয়সের মধ্যে কিছু না কিছু আর্নিং করে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবেই তোমার বাবা মা তোমার উপর বিশ্বাস করবে। এই জায়গার বিশ্বাসটা ওদের উপর তুলে দিয়েছে। এরা কিন্তু 4-5 বছর আমার সঙ্গে একটানা আছে, কারোর মনে রাগ আছে বলে আমার মনে হয় না। এই একটা প্রথম প্রশ্ন। আর বিজনেস খাতিরে আমার সঙ্গে যদি বলেন যে মধ্যবিত্ত বা যারা একটা গরিব গোছের ছেলে যারা পড়াশোনা শিখেছে, তারা মাধ্যমিকের পরে বেরিয়ে আসতে চাইছে বা এসএসসির পর বেরিয়ে আসতে চাইছে, আমার কাছে ওই অপশানে গেলে ফটোগ্রাফি কেন, হাজার একটা অপশান আছে। যেমন এসি ফ্রিজের কোর্স আছে, ইলেকট্রিকের কোর্স আছে, বিভিন্ন টাইপের হালকা একটু শিখে যদি সে যদি আর্নিং করার চেষ্টা করে, বর্তমানে বললাম ওই প্রথমেই যে আপনার কাছে মানুষ যেমন বাড়ছে তেমনি সার্ভিসও বাড়ছে। আমরা সার্ভিস দিতে পারলে মানুষ টাকা দিয়ে আমাদের কাছে সার্ভিস নেবে। সুতরাং এই অপশানটা আমরা যদি চুজ করি, এটা আমার মনে হয় সমাজে চাইবে, মানুষ চাইবে। অর্পণবাবু, আপনার এই ছবিঘর স্টুডিওর অ্যাড্রেসটা এবং আপনাদের যোগাযোগ মাধ্যমটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন। আমাদের ছবিঘর নামেই, টাকি ছবিঘর নামেই আছে। আর ত্রিমণির পাশে নন্দন গেস্ট হাউস বা ত্রিমণির পরেই আমাদের এই আর কি দোকানটা নতুন করা হয়েছে। আর এই দোকানে মেনলি আমি লিডারশিপ দেই ঠিকই, কিন্তু আমার একার পক্ষে সম্ভব নয়। আমার পুরো টিম আমার কাজ করে এবং টিম সবাই আমার হেল্পফুল, খুবই হেল্পফুল। যখন ডাকি যেভাবে বলি ওরা চেষ্টা করে, এবং ওদের একটা টার্গেট হচ্ছে যে আমাদের এই টিমটাকে বড় করার এবং টিমটাকে যেন আগামী দিনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, একটা বড় টিম অর্গানাইজার তৈরি করা টাকির মধ্যে থেকে। এটাই আমাদের টার্গেট আপাতত। 9593126886 এই নাম্বারে 9593126886 এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। যা যাবতীয় ফটোগ্রাফি সম্পর্কে, ভিডিওগ্রাফি সম্পর্কে বা ক্যামেরা সম্পর্কে কোনো যদি প্রয়োজন থাকে, তো আমরা যতটা সম্ভব আপনাদের হেল্প করবো। আপনাদের মারফতে যদি কেউ জানতে চায়, অবশ্যই আমি হেল্প করবো, হেল্প করার জন্য আমি আছি। দোকান খোলা থাকে, যদি খুব প্রয়োজন হয় ফোন করবেন, যদি ফোনে না পান হোয়াটসঅ্যাপ করবেন। যে কোনো সময় যে কোনো রকম হেল্পের জন্য আমি সদা বদ্ধপরিকর। অর্পণবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের এই ছবিঘরের জন্য মানে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের রেডিও সুন্দরবনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।
আর শ্রোতা বন্ধুরা, আমরা সাক্ষাৎকারটি আজ এখানেই শেষ করছি এবং আপনারা সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। দেখা হচ্ছে আবারও পরবর্তী একটি সুন্দর সাক্ষাৎকার নিয়ে। নমস্কার।